অর্থ সচিব চিফ সেক্রেটারি যদি না দিতে পারেন তাদের জেল হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকলে গলত রিপোর্ট, ভুল রিপোর্ট, জুয়োচুরি, জোচ্চুরি এইসব হবে। সঠিক কাজ করেছে সুপ্রিম কোর্ট। এটা ছেড়ে দেওয়া মানে আজকে ভাইপোর একটা গাড়ি হবে, ভাইপোর একটা হোটেল হবে, ভাইপোর বিদেশে ইনভেস্টমেন্ট হবে। এটা ছেড়ে দেওয়া মানে এই জায়গা থেকে লড়াইটা করতে হবে। এই মুখ্য সচিব বলুন আর এই অর্থ সচিব বলুন, এদের কোনো ক্ষমতা আছে? কর্মচারীদের কোনো ক্ষমতা থাকে? তার চেয়ারে বসে তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটা করা যাবে, এই রিপোর্ট আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো, আমার বিশ্বাস হয় না যে নন্দিনী চক্রবর্তী এই রিপোর্ট তিনি দিতে পারবেন। যে এই যে কথাগুলো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে সাহসটা পাচ্ছে, এটা পশ্চিমবাংলার জনগণের জন্য। যে পিটিশনের পথেই হাঁটুক সেটা ডিসমিস হবে। রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশনের পথে হাঁটছে বিষয়টা তা নয়, রাজ্য সরকার সময়টাকে কিল করতে চাইছে। 2016 সাল থেকে আর 2026 সাল পর্যন্ত এই যে 10টা বছর লড়াইটা হয়েছে, এটাতে কিন্তু আমি এক প্রকার সরকারকেই বাহবা জানাবো, কারণ তারা 10টা বছর মামলাটাকে ফেলে রেখেছিল। কর্মচারী সমাজ, পেনশন হোল্ডার, পশ্চিমবাংলায় যারা চাকরি পাননি, ফর্ম ফিল আপ করে প্রতারিত হয়েছেন যুব সমাজ, এরা যদি এক হয়ে নামতে পারে এই সরকার 7 দিন থাকবে না। এই কমিটিটার কোনো মূল্য আছে নাকি আইনের বাজারে? এই কমিটিটা আদালতে কোনো মূল্য আছে না জাজমেন্টের সাথে কোনো মূল্য আছে? এই যে কথাগুলো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে সাহসটা পাচ্ছে, এটা পশ্চিমবাংলার জনগণের জন্য। তাই জন্যই বারবার বলছি যে আপনাদের এখন কিছু করে দেখানোর সময় এসে গেছে। কিন্তু এই মুখ্য সচিবকে তো নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে, কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে, কন্টেম্প পিটিশন কিছুদিন পরে ফাইল হবে। তারপরেও তাকে নিয়ে তার তত্ত্বাবধানে এই কমিটি। এই মুখ্য সচিব বলুন আর এই অর্থ সচিব বলুন, এদের কোনো ক্ষমতা আছে? কর্মচারীদের কোনো ক্ষমতা থাকে? যা বলে দিচ্ছেন তো মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, সেই ভিডিওগুলোও তো আমরা রেখেছি। নন্দিনী চক্রবর্তীর কোনো ক্ষমতা নেই? কে ক্ষমতা আছে? মুখ্যমন্ত্রী যা বলবে সেটা। নন্দিনী চক্রবর্তী কি ক্ষমতা আছে? নন্দিনী চক্রবর্তী তিনি তৃণমূলের মুখ্য সচিব। পশ্চিমবঙ্গ সরকার এটা হচ্ছে হলো খাতায় কলমে, কলমে তিনি তৃণমূলের মুখ্য সচিব। তা তার কি ক্ষমতা আছে? তাকে মমতা ব্যানার্জি যা বলবে তার বাইরে চিফ সেক্রেটারি কিছু করতে পারবে? উনি রিপোর্ট পাঠান না, দিয়ে দেবো, দেখি কত ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ওপরে। হ্যাঁ, ক্ষমতা আছে, এটা আমি অস্বীকার করব না যে উনি যে চাইলে পারেন না তা নয়। তার চেয়ারে বসে তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটা করা যাবে, এই রিপোর্ট আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো, আমার বিশ্বাস হয় না যে নন্দিনী চক্রবর্তী এই রিপোর্ট তিনি দিতে পারবেন। তার চেয়ারে বসে ক্ষমতা নেই তা নয়, তিনি দিতে পারেন, কিন্তু দিতে পারবেন না। রাজ্য সরকার কি তাহলে আবার রিভিউ পিটিশনের পথে হাঁটছে? যে পিটিশনের পথেই হাঁটুক সেটা ডিসমিস হবে। যে পিটিশনের পথেই হাঁটুক সেটা ডিসমিস হবে। রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশনের পথে হাঁটছে বিষয়টা তা নয়, রাজ্য সরকার সময়টাকে কিল করতে চাইছে। কর্মচারীদের একটা জিনিস বুঝতে হবে, কেউ ভাবছে যে কোর্ট কী করলো, কেউ ভাবছে সুপ্রিম কোর্ট কী করলো, কেউ ভাববে যে কী করলো। রাজ্য সরকার অনেকে আছে জিতে মিষ্টি বিতরণ করেছেন, নাম বলবো না কারা। অনেকে আছে ক্রেডিট নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছেন যে আমরা করিয়েছি, এটা দেখানোর জন্য। কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে 2016 সাল থেকে আর 2026 সাল পর্যন্ত এই যে 10টা বছর লড়াইটা হয়েছে, এটাতে কিন্তু আমি এক প্রকার সরকারকেই বাহবা জানাবো, কারণ তারা 10টা বছর মামলাটাকে ফেলে রেখে ট্রাইব্যুনালে জেতার পরে তারা রিভিউ করেছে, হাইকোর্টে জেতার পরে দুবার তারা হাইকোর্টে রিভিউ করেছে। আইনি বেড়া জালে আইনের মারপ্যাচে তারা 10টা বছর মামলাটাকে ফেলে রাখতে পেরেছে। আমি আপনাকে একটা কথা বলি শুনুন, যদি কর্মচারী সমাজ, পেনশন হোল্ডার, পশ্চিমবাংলায় যারা চাকরি পাননি, ফর্ম ফিল আপ করে প্রতারিত হয়েছেন যুব সমাজ, এরা যদি এক হয়ে নামতে পারে এই সরকার 7 দিন, আপনাদের দাবিও 7 দিনে আদায় হয়ে যাবে। দাবিও 7 দিনে আদায়, কিন্তু সেই জায়গাটা নিজেদের তৈরি করতে হবে। কিছু সরকারি কর্মচারী ভাবছে আমি তৃণমূল করি বলে বসে থাকবো। দালাল আছে সরকারি কর্মচারীদের মধ্যে। কিছু সরকারি কর্মচারী আপনারা দেখবেন যারা প্রতিবাদ করছে তাদেরকে ট্রান্সফার করানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই যে আমি বলি, এই যে সুদীপ চন্দ্র, সুবীর শাহ, এদের ট্রান্সফারে তো আটকানো গেছে। আপনারা লড়াইটা ছেড়ে দেবেন কেন? ভয় পাবেন না ট্রান্সফার নিয়ে, আদালত আছে, লড়াই করলে হয়। ভয় পাবেন না শোকজ নিয়ে, কি করে নেবে আপনার শোকজে? সুপ্রিম কোর্ট যখন 26,000 চাকরি খেয়ে দিল, তাদেরকে কিন্তু সরকারও ফেরাতে পারলো না, আবার পরীক্ষা নিতে হলো।
কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনাকে একটা শোকজ বা একটা কিছু দেয় তাতে ভয় পাবেন না, কারণ আদালত যদি আপনাকে আপনার পাশে থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যা হায়ারকিয়াল অফিসার তারা কিচ্ছু করতে পারবে না। আন্দোলনে কি কোথাও খামতি রয়েছে? খামতি নেই, যেটা সমস্যা যেটা হচ্ছে হলো যে সমগ্র সমাজ অ্যাজ এ হোল সবাইকে পার্টিসিপেট করার কথা বলছি, দলমত নির্বিশেষে নিজেদের অধিকারের জন্য। কিছু সংগঠন অনেক রকম বুঝিয়ে রেখে দিচ্ছে, কেউ বলছে যে এই হয়ে গেল, এই পেয়ে যাবে, এইসব কথাও হচ্ছে। কিছু লোক আছে বাড়িতে বসে হিসাব কষতে ব্যস্ত। সবাই মিলে যদি একসাথে করে, কিছু সংগঠনের তরফ থেকে আবার যদি হিসাব দিয়ে যাওয়া হচ্ছে, এইগুলো না করে কোর্ট কি করবে সেটা কোর্টের ওপরে, আদালতে কি হবে, আইনি লড়াই কি হবে, আইনি স্ট্র্যাটেজি কি হবে, তার জন্য আইনজীবীরা আছে। তাই জন্য তো আপনারা নেই। আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সঙ্ঘবদ্ধতা বাড়ান, নিজের পাশের বন্ধুটাকে, নিজের পাশের স্টাফটাকে, নিজের পরিবারের লোককে, তাদেরকে জাগরণ করে তুলুন। সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করে দিয়েছে, যে রায় দিয়ে দিয়েছে, সেটা ফাইনাল, আর কিছু বেঁচে নেই। এটা তিনি সাহসটা পাচ্ছেন এবং বলার জোরটা পাচ্ছেন, তার কারণ হলো পশ্চিমবাংলার কর্মচারীরা এখনও ঘুমিয়ে, সমগ্রভাবে কর্মচারী সমাজ এখনও জেগে ওঠেনি, যে জন্য কিনা মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলার সাহস পাচ্ছেন। এখানে আদালতে মামলা হবে আদালতের মতো, মানুষকেও জেগে উঠতে হবে তার অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য। সারা পৃথিবীতে এটাই নিয়ম, সারা পৃথিবীর নিয়ম এটাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকলে গলত রিপোর্ট, ভুল রিপোর্ট, জুয়ো চুরি, জোট চুরি এইসব হবে। সঠিক কাজ করেছে সুপ্রিম কোর্ট। এবার কর্মচারীদের বিচার করতে হবে তারা কিভাবে লড়াইটা করে নেবে। আদালতে আমরা কন্টেম্প নোটিশ ইস্যু করেছি, আদালত অবমাননার মামলা হবে, অর্থ সচিব, চিফ সেক্রেটারি যদি না দিতে পারেন তাদের জেল হবে। সেটা তো আইনের দিকটা, কিন্তু নিজেদের টাকাটা পাওয়ার জন্য নিজেদেরকে কি করতে হবে সেটা কর্মচারীদের ঠিক করতে হবে। সামনে ভোট আছে, ভোট কারা করাবে? কর্মচারীরা করাবে। কর্মচারীদের কাছে এই অনুরোধটা তো করতে পারি যে আপনারা ভোট লুট হতে দেবেন না, তৃণমূলের কথা মানবেন না। আপনারা সরকারের হয়ে কাজ করছেন, আপনারা বিএলওর কাজ করছেন, আপনারা দুয়ারে সরকারের কাজ করছেন, আপনারা তৃণমূলের যত পলিসি সেগুলো এক্সিকিউট করছেন গ্রাসরুটে মানুষের কাছে। আপনারা লড়বেন না নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য? সব আপনাদের করিয়ে দেবে, আর কিছু না হলে এর দোষ, ওর দোষ, তার দোষ আপনারা শুধু বলে যাবেন। এটা কি করে সম্ভব হয়? লড়াইটা আপনাদেরও দিতে হবে, সংঘবদ্ধ লড়াই। যে গোপাল সুব্রমণিয়াম স্যার দাঁড়িয়েছেন, এ কি সংগ্রামী যৌথ মঞ্চ পয়সা দিয়েছে নাকি, না ভাস্কর ঘোষ পয়সা দিয়ে? কর্মচারীরা দিয়েছে। হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চ একটা মাধ্যম। ভাস্কর ঘোষ কী করেছে? একটা সেক্টর কর্মচারীদের সংগঠনে বা কর্মচারীদের মধ্যে তাদেরকে জাগিয়ে তুলতে পেরেছে যে না, লড়াইটা করতে হবে, ছাড়া যাবে না। এটা ছেড়ে দেওয়া মানে আজকে ভাইপোর একটা গাড়ি হবে, ভাইপোর একটা হোটেল হবে, ভাইপোর বিদেশে ইনভেস্টমেন্ট হবে। এটা ছেড়ে দেওয়া মানে এই জায়গা থেকে লড়াইটা করতে হবে। ডিএ মামলার যে এআইসিপিআই হয় তার ফুল ফর্মটা মুখ্যমন্ত্রী বলতে পারবে? একটু পড়াশোনা লাগে। রাতের ঘুম হচ্ছে কি এসআইআরটাকে নিয়ে মুখ্যমন্ত্রী এতটাই ভয় পেয়েছেন, তাই জন্য সুপ্রিম কোর্টে নিজে দৌড়তে গিয়েছেন। এই যে সুপ্রিম কোর্টে তিনি গেছেন, এটা দেখে সবাই বুঝে গেছে মুখ্যমন্ত্রী ভয়ে আছে। উনি সওয়াল জবাব করে যাদের নাম বাদ গেছে তাদের নাম ফেরাতে পারেননি। ভয় না পেলে কেউ যায় আদালতে? আমি আপনাকে একটা কথা বলি, এই আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাতেই আছে। আদালতে কেউ এমনি এমনি বেড়াতে আসে না, আর আদালতে কেউ বেড়াতে যায়ও না। বাংলা ভাষায় একটা কথা আছে, কিছু না হলে, শব্দটা আমি প্রয়োগ করলাম না, সেইটা না হলে লোকে আদালতে যায় না। হ্যাঁ, আদালত মানুষের শেষ ভরসা, এটাও একটা ঘটনা। এই দুটো শেষ ভরসা করার জন্য আসে, অথবা আর একটা সেক্টর আসে, এই দুটো সেক্টর আদালতে আসে। যে জীবনের কিচ্ছু নেই আদালতে যাচ্ছে।